আজকে আমরা ক্লাস 10-এর ইতিহাসের প্রথম অধ্যায়ের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের সাথে বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। এতে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এখানে আমি তোমাদের কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি এবং সেই পয়েন্টগুলোকে নিয়েই ব্যাখ্যা করে উত্তরটি লিখতে হবে। নতুন সামাজিক ইতিহাসে আলোচনার পরিধি যথেষ্ট ব্যাপক এবং বহুমুখী। পোশাক আশাক, খাদ্যাভ্যাস, খেলাধুলা, শরীরচর্চা, শিল্পচর্চা, পরিবেশ, জাতীয়তাবাদ বিভিন্ন সামাজিক বিষয় এই ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। নতুন সামাজিক ইতিহাস শুধু রাজা মহারাজা বা অভিজাত বর্গের আলোচনায় সীমাবদ্ধ নয়। এই চর্চার সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তর্জদের জীবনযাত্রার আলোচনাও সমানভাবে গুরুত্ব পায়। গত শতাব্দীর 9-এর দশক থেকে ভারত সহ দক্ষিণ এশিয়ার সাবলটার্ন বা নিম্নবর্গের ইতিহাস চর্চার মধ্যে দিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের নিম্ন স্তরের মানুষকে প্রাধান্য দিয়ে এই ইতিহাস চর্চা এগিয়ে চলেছে। নতুন সামাজিক ইতিহাস চর্চায় বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের বাইরেও স্থানীয় ও আঞ্চলিক ইতিহাসকে অধিক গুরুত্ব দেওয়া হয়। নতুন সামাজিক ইতিহাস চর্চার একটি অন্যতম বৈশিষ্ট্য হল ঐতিহাসিক উপাদানের নতুনত্ব। এই চর্চায় শুধু সরকারি ও প্রতিষ্ঠান কেন্দ্রিক নথিপত্রই শুধু নয়, বিভিন্ন ধরনের পারিবারিক ও ব্যক্তিগত কাগজপত্র ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্ব পায়। এর পরের প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিককালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানেও আমি কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি, সেই পয়েন্টগুলি ব্যাখ্যা করে উত্তরটি লিখতে হবে। বিগত শতক থেকে বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ঐতিহাসিক হবসবম উল্লেখ করেছেন যে বিংশ শতকে ইউরোপীয় জীবনধারার অন্যতম প্রধান সামাজিক অভ্যাস হলো খেলাধুলা। কোনো সমাজের খেলাধুলা সেই সমাজের স্বরূপ প্রকাশ করে থাকে। কোনো সমাজের মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ সেই সমাজের নারী স্বাধীনতার প্রমাণ দেয়। 1911 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশ খেলোয়াড়দের হারিয়ে বাংলার মোহনবাগান দল IFA শিল্ড জিতে যে আনন্দে মেতে ওঠে তা ছিল প্রকৃতপক্ষে 1905 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বাংলা ভাগের জবাব। খেলাধুলা বর্তমানে জাতীয় আবেগে পরিণত হয়েছে। খেলাধুলা জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা, সমাজ বিবর্তন, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতিকে যথেষ্ট প্রভাবিত করে চলেছে। সাম্প্রতিককালে পাশ্চাত্য খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হয়েছে। J.A. ম্যাসন, রিচার্ড হোল প্রমুখ গবেষক এই বিষয়ে কাজ শুরু করেছেন। 1982 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। সাম্প্রতিককালে বাংলা তথা ভারতে খেলাধুলার ইতিহাস চর্চায় যারা বিশেষ খ্যাতি লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বরিয়া মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, রূপক সাহা, গৌতম ভট্টাচার্য প্রমুখ। এবার আমরা পরের প্রশ্নে আসি। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো, অথবা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব কী। এবার আমি এই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ক্যামেরায় তোলা বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় ছবি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। যেমন জন মুরে, ফেলিক্স বিয়াতো, লাল দীনদয়াল প্রমুখ ফটোগ্রাফারের তোলা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের বিভিন্ন ছবিগুলি মহাবিদ্রোহের ইতিহাসের মূল্যবান উপাদান হিসাবে বিবেচিত হয়। জাতীয় কংগ্রেসের নানা অধিবেশনের ছবিগুলি সেকালের রাজনৈতিক ইতিহাসের দলিল রূপে বিবেচিত হয়। ফটোগ্রাফ বিভিন্ন ঐতিহাসিক তথ্যকে আরও জোরালো করে তোলে। যেমন 1946 খ্রিস্টাব্দে কলকাতায় যে ভয়াবহ দাঙ্গা সংঘটিত হয়েছিল বলে তথ্য পাওয়া যায় তাকে আরও জোরালো করে তোলে সেই দাঙ্গার বিভিন্ন ছবিগুলি।
কোনো ঐতিহাসিক ঘটনা সম্পর্কে লোকমুখে বহু গুজব বা ভ্রান্ত তথ্য ঘুরে বেড়ালেও সেই ঘটনার বিষয়ে ক্যামেরায় তোলা ছবি থেকে সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া যেতে পারে। যেমন দেশভাগ এবং তারপরে উদ্বাস্তুদের জীবন যন্ত্রণার ভয়াবহতা কোনো রাজনীতিক খাটো করে দেখাতে চাইলেও সমকালীন ফটোগ্রাফগুলি সেই ভয়াবহতার প্রমাণ দেয়। ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফ ব্যবহারের সময় যথেষ্ট সচেতন থাকা উচিত, কেননা ফটোগ্রাফার অনেক সময় নিজের দৃষ্টিভঙ্গির ছাপ রাখার উদ্দেশ্যে বা প্রকৃত ঘটনা থেকে পৃথক ছবি তুলে নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে বিশেষ কিছু ছবি তুলতে পারেন। সেই ছবিতে ইতিহাসের প্রকৃত তথ্য নাও দিতে পারে। যেমন 1940 খ্রিস্টাব্দে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবিতে আন্দোলন শুরু করলেও 1944 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে তোলা ছবিতে জিন্না ও গান্ধীজির আন্তরিক সুসম্পর্ক ধরা পড়ে, কিন্তু সেই সুসম্পর্ক কতটা বাস্তব ছিল তা নিয়ে বিতর্ক আছে। এরপরে আমি যে প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সামরিক ইতিহাস ও এই বিষয়ে ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। এখানেও কিছু পয়েন্ট তোমাদের দিয়ে দিচ্ছি। প্রয়োজনের তাগিদে প্রতিটি দেশ, জাতি ও সভ্যতায় সামরিক কাঠামো, যুদ্ধাস্ত্র প্রভৃতির ধারাবাহিক পরিবর্তন ঘটেছে। সামরিক বাহিনীতে পদাতিক, রথ বা হস্তি বাহিনীর পরিবর্তে বর্তমানে ট্যাঙ্ক বা সাঁজোয়া বাহিনী, বিমান বাহিনী প্রভৃতি এবং তীর, ধনুক, তরবারি প্রভৃতির পরিবর্তে কামান, বন্দুক, বোমা, বিষাক্ত গ্যাস প্রভৃতির প্রচলন ঘটেছে। ঊনবিংশ শতক পর্যন্ত যুদ্ধ সংক্রান্ত আলোচনা যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানকালে এই ধারণার পরিবর্তন ঘটেছে। বর্তমানে যুদ্ধাস্ত্র, সামরিক সজ্জা, রণকৌশল, সামরিক পোশাক প্রভৃতি খুঁটিনাটি বিষয়ও ইতিহাস চর্চার মধ্যে প্রবেশ করেছে। বিংশ শতকে ইউরোপে সামরিক ইতিহাস চর্চার প্রসার ঘটে। বার্নেট, কোরেলি, শেলফোর্ড, বিডওয়েল, জন টেরাইন প্রমুখ প্রাচীন ও আধুনিক যুদ্ধবিদ্যার তুলনামূলক গবেষণা করেছেন। রজার স্পিলার, জন হোয়াইট ক্লে প্রমুখ যুদ্ধ ও যুদ্ধের সঙ্গে জড়িত নানা কিংবদন্তিদের নিয়ে গবেষণা করেছেন। ভারতে বিগত শতকে সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। ঐতিহাসিক যদুনাথ সরকার, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ এই বিষয়ে উল্লেখযোগ্য গবেষণা করেছেন। এছাড়া রবার্ট আর্ম, সুবোধ ঘোষ, দীপ্তনীল রায়, নিখিলেশ ভট্টাচার্য প্রমুখ এই বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া সাম্প্রতিককালে সামরিক ইতিহাস চর্চায় কৌশিক রায় একটি অগ্রগণ্য নাম। এরপরে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সাম্প্রতিককালে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস চর্চার সূত্রপাত ও তার প্রসার সম্পর্কে আলোচনা করো। প্রাচীনকালে মিশর, ব্যাবিলন, গ্রিস, ভারত প্রভৃতি দেশে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি খুব ধীর গতিতে হয়েছিল। তবে মধ্যযুগে এসে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে কৃষি, যুদ্ধাস্ত্র প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তির যথেষ্ট অগ্রগতি ঘটে। আধুনিককালে ইউরোপের বিভিন্ন দেশে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, কৃষি, শিল্প, যুদ্ধ সহ বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন শাখায় চূড়ান্ত বিকাশ লক্ষ্য করা যায়। পঞ্চদশ শতকে স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড প্রভৃতি দেশের জাহাজ নির্মাণ শিল্পে অগ্রগতি ও পরবর্তীকালে ইংল্যান্ড সহ ইউরোপের অন্যান্য দেশে সংগঠিত শিল্প বিপ্লব আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সারা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করেছে। বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গবেষণা কর্ম হল জে.ডি. বার্নাল রচিত ইতিহাসে বিজ্ঞান, টমাস কুহন রচিত দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনস, ডেভিড আর্নাল্ড রচিত সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া, আচার্য প্রফুল্লচন্দ্র রায় রচিত এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এবং প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি, দীপক কুমার রচিত সায়েন্স অ্যান্ড দ্য রাজ প্রভৃতি। এরপরে আমি যে বিষয়টা নিয়ে যে প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো, অথবা
নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। এখানেও কিছু পয়েন্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি। যুগে যুগে ইতিহাসে নারীর অসামান্য অবদান রয়েছে। নেফারতিতি, ক্লিওপেট্রা, রাজিয়া, নূরজাহান, দুর্গাবতী প্রমুখ নারী নিজের যোগ্যতার দ্বারা প্রাচীন ও মধ্যযুগে রাজনৈতিক ক্ষমতার অসীম আধারে পরিণত হয়েছিলেন। বিংশ একবিংশ শতকেও বিভিন্ন দেশের সমাজ, রাজনীতি, অর্থনীতির ওপর বিশ্বের বিভিন্ন নারী প্রাধান্য বিস্তার করেছেন। ইতিহাসের আলোচনায় পুরুষের আন্দোলন, যুদ্ধ, রাজনীতি, কূটনীতি প্রভৃতি গুরুত্ব পেলেও নারীদের নেতৃত্ব, অধিকার, দাবি দেওয়া, আন্দোলন, মর্যাদা, শিক্ষা সংস্কৃতি প্রভৃতির যথেষ্ট আলোচনা ইতিহাসে করা হতো না। ইতিহাসে নারীদের ভূমিকা নিয়ে আধুনিক কালে গবেষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে এবং পুরুষের সঙ্গে নারী ইতিহাসের চর্চাও গুরুত্ব পেতে শুরু করেছে। 1917 দশক থেকে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছে। সম্প্রতি পাশ্চাত্যে নারীবাদী ইতিহাস চর্চা বিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলি লিখেছেন জোয়ান কেলি, গের্ডা লার্নার, বেটি ফ্রিডান, কেটলিন মোরান প্রমুখ গবেষক। ভারতে নারী ইতিহাস চর্চা করেছেন নীরা দেশাই, জেরাল্ডিন ফোবর্স, বি.আর. নন্দ, কমলা ভাসিন প্রমুখ ইতিহাসবিদ, এবং বাংলায় দীনেশচন্দ্র সেন, রামেন্দ্র চৌধুরী, শ্রী মন্মথনাথ সরকার, রাজশ্রী বসু, চিত্রা দেব প্রমুখ এই ব্যাপারে চর্চা করেছেন। এরপরে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে প্রশ্নটি নিয়ে, সেটি হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসরের গুরুত্ব কী, অথবা আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে 70 বৎসর সম্পর্কে আলোচনা করো। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর আধুনিক বাংলার নানা ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ। গ্রন্থটি সম্পর্কে বিপিনচন্দ্র নিজেই লিখেছেন, আমার 70 বৎসরের জীবন কথা বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা। 70 বৎসর গ্রন্থের শুরুতে বিপিনচন্দ্রের প্রথম জীবনের বিভিন্ন তথ্য, যেমন শ্রীহট্ট জেলার পৈল গ্রামে তার জন্ম, তার বংশ, গ্রামের পরিচয়, শৈশবে শ্রীহট্ট জেলার নানা ঘটনা, স্কুলের পড়াশোনার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতে আসা প্রভৃতি বিভিন্ন তথ্য পাওয়া যায়। 70 বৎসর গ্রন্থে বিপিনচন্দ্র পালের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের বিভিন্ন তথ্যেরও উল্লেখ আছে। কলকাতায় এসে জাতীয় নেতা আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা, ব্রাহ্ম সমাজে যোগদান, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ, স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিপিনচন্দ্র তার এই গ্রন্থে উল্লেখ করেছেন। বিপিনচন্দ্র পাল পরিণত বয়সে যখন কংগ্রেসের নেতৃত্বে উঠে আসেন, সে সময়ের বিভিন্ন তথ্যাদি তার আত্মজীবনীতে উঠে এসেছে। পুরনো কলকাতার কথা, ব্রাহ্ম সমাজের ইতিহাস, ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদী মানসিকতা, স্বদেশী, বয়কট ও পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন প্রভৃতি নানা দিকের আলোচনা তার গ্রন্থে স্থান পেয়েছে। এরপরে আমি যে প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কী, অথবা টিকা লেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। বাঙালির স্বাদেশিকতা রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি গ্রন্থে ঔপনিবেশিক বাংলার, বিশেষ করে কলকাতার ধনী পরিবারগুলির জীবনযাত্রার আভাস দিয়েছেন। এ যুগে অভিজাত বাঙালি পরিবারের বিভিন্ন বিদেশি প্রথার প্রচলন শুরু হলেও স্বদেশের প্রতি অনুরাগও জাগ্রত ছিল। তারা সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষাকে অগ্রাধিকার দিলেও বাংলা ভাষা ও শিক্ষার প্রতি অনুরাগও লক্ষ্য করা যায়। জীবন স্মৃতি গ্রন্থে ঠাকুরবাড়ির অন্দরমহলে বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল, নারীদের স্বাধীনতা প্রভৃতি বিভিন্ন ঘটনার ছবি তুলে ধরা হয়েছে। এগুলি থেকে সমকালীন বাংলার সামাজিক ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজনারায়ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাদেশিকতার সভা,
দাদা জ্যোতিরিন্দ্রনাথের উদ্যোগে ধুতি ও পায়জামার সমন্বয়ে ভারতের একটি সর্বজনীন পরিচ্ছদ প্রচলনের চেষ্টা, স্বদেশী দেশলাই কারখানা বা কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগ প্রভৃতির উল্লেখ করেছেন। জীবন স্মৃতিতে নবগোপাল মিত্রের হিন্দু মেলা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। হিন্দু মেলার স্বদেশপ্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন যে ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয়। মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান রচনা করেছিলেন। এরপরে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কী, অথবা জীবনের ঝরাপাতা থেকে সমকালীন ইতিহাসের কোন দিকগুলি ফুটে উঠেছে। সরলা দেবী চৌধুরানী ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি সহিংস বিপ্লবের দ্বারা ভারতের স্বাধীনতা অর্জনেরও স্বপ্ন দেখতেন। জীবনের ঝরাপাতার ছত্রে ছত্রে ভারতের সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে নানা তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ব্রিটিশ শাসনকালে ভারতে অর্থনৈতিক শোষণের নানা ছবি জীবনের ঝরাপাতা গ্রন্থে আলোচিত হয়েছে। নীল চাষি, চা বাগানের কুলি ও শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ কিভাবে ব্রিটিশ এবং তাদের সহযোগীদের অত্যাচার ও শোষণের শিকার হয়েছিল তা সরলা দেবী চৌধুরানী তার গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ঠাকুরবাড়ির অন্দরমহলের বিভিন্ন ঘটনা, যেমন ঠাকুরবাড়ির সাংস্কৃতিক চর্চা, ঈশ্বর ভাবনা, বিভিন্ন সামাজিক বিধান পালন, শিশুদের একসঙ্গে বাড়তে থাকা প্রভৃতি নানা ঘটনার খণ্ডচিত্র জীবনের ঝরাপাতায় উঠে এসেছে। 1905 খ্রিস্টাব্দের স্বদেশী আন্দোলন সম্পর্কে বিভিন্ন তথ্য জীবনের ঝরাপাতায় পাওয়া যায়। স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী পণ্যের উৎপাদন ও প্রচারের উদ্দেশ্যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। সরলা দেবী চৌধুরানী সে যুগের দুই মনীষী রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দের মধ্যে যোগসূত্র ছিলেন। এই দুই মনীষীর প্রতি সরলা দেবীর কেমন দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন ছিল তা এই বই থেকে জানা যায়। এবার আমি যে প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা কী। এখানে প্রথমে যেটা তোমাদের লিখতে হবে, ইন্টারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে ইতিহাস সহ দুনিয়ার যাবতীয় তথ্য জেনে নেওয়া যায়। অন্য কোনো মাধ্যম থেকে এরূপ সহজে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। বিভিন্ন বইপত্র কিনে গ্রন্থাগার বা গবেষণাগারে নিয়মিত যাতায়াত করে ইতিহাসে তথ্য সংগ্রহ করতে গেলে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তা ইন্টারনেটের ক্ষেত্রে করতে হয় না। বইপত্র বা অন্য কোনো সূত্র থেকে কোনো তথ্য সংগ্রহ করতে গেলে প্রচুর সময় ব্যয় করতে হয়, কিন্তু ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে খুব বেশি সময় ব্যয় করতে হয় না। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত কোনো সুবিশাল বইয়ের কোথায় প্রয়োজনীয় তথ্য বা শব্দগুলি আছে তাও সার্চ করে নিমেষেই বের করা যায়। ইন্টারনেটের মাধ্যমে নানা ধরনের অনলাইন লাইব্রেরি থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ কোনো বইয়ের কপি, অনলাইন আর্কাইভ থেকে আসল রিপোর্টের কপি প্রভৃতি পাওয়া সম্ভব। তথ্য সংগ্রহ করতে গিয়ে মনে কোনো প্রশ্ন জাগলে অনেক সময় ইন্টারনেটে সেই প্রশ্ন লিখেও সরাসরি উত্তর পাওয়া যায়। তাহলে আমি তোমাদের সাথে 10টি বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের সাথে আমি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, আধুনিক ইতিহাস চর্চার নানা বৈচিত্র্যগুলি উল্লেখ করো। আধুনিক ইতিহাস চর্চায় বহু নতুন বিষয়ের আলোচনা যুক্ত হওয়ার ফলে তা যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাসের এসব নতুন বিষয়ের মধ্যে অন্যতম হলো নতুন সমাজ বিন্যাস, খেলাধুলা, খাদ্যাভ্যাস, শিল্পচর্চা, পোশাক পরিচ্ছদ, যানবাহন যোগাযোগ ব্যবস্থা, যুদ্ধবিগ্রহ, পরিবেশ, বিজ্ঞান প্রযুক্তি, নারী, চিকিৎসাবিদ্যা প্রভৃতির ইতিহাস চর্চা। পরের প্রশ্ন হচ্ছে, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন। এখানে তোমাদের লিখতে হবে যে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন খ্যাতনামা গবেষক হলেন কে.টি. আচয়, প্যাট চ্যাপম্যান, শরীফুদ্দিন আহমেদ, হার্ভে লেভেনস্টেইন, জোনাথন রাইট, বিজয়া চৌধুরী, হরিপদ ভৌমিক প্রমুখ। পরের প্রশ্ন হচ্ছে,
ব্রাহ্মিকা পদ্ধতি কি? এটি হচ্ছে তোমাদের পরের প্রশ্ন। এখানে এটা লিখতে হবে, ব্রাহ্মিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্তিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় হয় এবং কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পরেন। 19 শতকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিলেন। পরের প্রশ্ন, কবে, কোথায় দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছে? এর উদ্দেশ্য কী ছিল? 1991 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছে। দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠার উদ্দেশ্য হল পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা করা। এর পরের প্রশ্ন, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কারণ নাটকের ইতিহাস চর্চা থেকে কোনো সমাজের সমকালীন বিনোদন সম্পর্কে আভাস পাওয়া যায়। বহু নাটক সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। কোনো নাটক কিভাবে শোষণ বঞ্চনার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে তুলেছে তা জানা যায়। নাটক কিভাবে লোকশিক্ষা দেয় তা জানা যায়। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, এখানে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব হলো স্থানীয় ইতিহাস চর্চার দ্বারা স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়। আঞ্চলিক ইতিহাসের মাধ্যমেই জাতীয় ইতিহাস পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। পরের প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? এটা হচ্ছে পরের প্রশ্ন। পরিবেশের ইতিহাসের গুরুত্ব হলো মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা করা, পরিবেশের সংকটজনক পরিস্থিতি, পরিবেশ বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবগত করা, সর্বোপরি বাসস্থানের ওপর পরিবেশগত গুরুত্ব আরোপ করা। এর পরের প্রশ্ন হচ্ছে, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদানে হিসাবে ব্যবহৃত হতে পারে? অথবা স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে। আত্মজীবনী থেকে অনেক সময় সমকালীন সময়ের রাজনৈতিক ঘটনাবলীর কথা জানা যায়। আত্মজীবনীতে উল্লিখিত সমকালীন সমকালীন সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা যেতে পারে। আত্মজীবনীতে উল্লিখিত সমকালীন আর্থসামাজিক ঘটনাবলীও ইতিহাস রচনায় ব্যবহৃত হতে পারে। আত্মজীবনীতে উল্লিখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা উপলব্ধিগুলি ইতিহাসের মূল্যবান উপাদান হিসাবে কাজে লাগতে পারে। এর পরের প্রশ্ন, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে প্রধান পার্থক্য হলো সাধারণ সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়, কিন্তু সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়। সংবাদপত্রের মুদ্রণে রোজকার খবরাখবর গুরুত্ব পায়। সাময়িক পত্রে রোজকার খবরের পরিবর্তে সমকালীন বাছাই করা বিষয় গুরুত্ব পায়। সংবাদপত্রের পৃষ্ঠা আকারে বড় হয় এবং সেগুলো বাঁধানো হয়ে থাকে। অন্যদিকে সাময়িক পত্রের পৃষ্ঠাগুলো অপেক্ষাকৃত ছোট হয় এবং সাধারণত তা বইয়ের মতো বাঁধাই করা হয় না। তাহলে এইটা আমরা মনে রাখবো যে সংবাদপত্রের পৃষ্ঠা আকারে বড় হয় এবং বাঁধানো থাকে না। অন্যদিকে সাময়িক পত্র আকারে পৃষ্ঠাগুলো ছোট এবং সাধারণত বইয়ের মতো বাঁধাই করা হয়। আর এরপরে যে প্রশ্নটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, ব্রিটিশ সরকার 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় কেন? এটা হচ্ছে তোমাদের পরের প্রশ্ন। বড়লাট লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন পাশ করে ভারতীয় সংবাদপত্রগুলির ওপর হস্তক্ষেপ করে ব্রিটিশ বিরোধিতার পথ বন্ধ করার উদ্যোগ নেয়।
তখন এই আইনের দ্বারা সোমপ্রকাশ পত্রিকাটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমি তোমাদের সাথে 10টি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী আলোচনা করলাম। এরপরে তোমাদেরকে আমি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কিছু প্রশ্ন বলে দেব, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি বলে দেব না, এগুলি তোমরা খাতায় লিখবে এবং যখন স্কুল খুলবে আমাকে দেখাবে। তাহলে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন? পরের প্রশ্ন, 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে? 3 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা? 4 নম্বর প্রশ্ন, প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কি? 5 নম্বর প্রশ্ন, কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? 6 নম্বর প্রশ্ন, ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে? 7 নম্বর প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লিখেছিলেন? 8 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? 9 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? আর 10 নম্বর প্রশ্ন হচ্ছে দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তাহলে যেভাবে আমি আলোচনা করে দিলাম এবং তোমাদের বুঝিয়ে দিলাম, এইভাবেই তোমরা প্রশ্নগুলি পড়বে, তাহলেই তোমরা মনে রাখতে পারবে।